Hello everyone, I am Dr. Dhruvajuti Mondol and my channel name is Topics in Chemistry. Please subscribe my channel. I will discuss different topics of chemistry in this channel. So please subscribe my channel to get latest notification. এবার টপিক যে নেম সেটা হচ্ছে আর্হেনিয়াস থিওরি অফ ডিসোসিয়েশন। তাহলে আমি ইন ব্রিফ আর্হেনিয়াস থিওরি অফ ডিসোসিয়েশন এটা বলবো। তো এটা কিছু ল আছে। তো ফার্স্ট যে লটা সে বলছে আর্হেনিয়াস ডিসোসিয়েশন অফ অ্যান ইলেকট্রোলাইট, মানে ধরো এটা বলছে ফার্স্ট পয়েন্টটা, ধরো এবি একটা হচ্ছে ইলেকট্রোলাইট। এবার এই এবি ইলেকট্রোলাইটটাকে ধরো আমি ওয়াটারের মধ্যে এটাকে ডিজলভ করলাম, H2 একটা সলভেন্ট, তার মানে তাকে ডিজলভ করলাম। তাহলে এবিকে আমি একটা দ্রাবকে ডিজলভ করলাম। ডিজলভ করার পর বলছে যে যখন দ্রাবকে ডিজলভ করা হবে তখন এই এবিটা ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যাবে, অর্থাৎ সে তৈরি করবে A প্লাস প্লাস বি মাইনাস, তা ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে গেল। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আর্হেনিয়াস থিওরিতে। কোনো একটা ইলেকট্রোলাইটকে জলে ডিজলভ করলে তা ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যাবে। যেমন তুমি একটা কথা বলতে পারো, যেমন NaCl একটা ইলেকট্রোলাইট আমি ধরো ওয়াটারের মধ্যে ডিজলভ করলাম, সে তৈরি করবে কি Na প্লাস আর প্লাস Cl মাইনাস। তো এখানে ওয়াটার হচ্ছে কিন্তু সলভেন্ট। সিমিলারলি তুমি যদি কনসিডার করো ধরো ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, এটাকে যদি ওয়াটারে ডিজলভ করো সে ক্যালসিয়াম 2+ তৈরি করলো প্লাস 2Cl মাইনাস তৈরি করলো। তো এটাই হচ্ছে ফার্স্ট পয়েন্ট, ডিসোসিয়েশন অফ অ্যান ইলেকট্রোলাইট। সেকেন্ড পয়েন্ট দেখতে পাচ্ছ টোটাল চার্জ অফ ক্যাটায়ন ইজিক্যাল টু টোটাল চার্জ অফ অ্যানায়ন। এটা হচ্ছে নেক্সট পয়েন্ট। এবার তুমি দেখো আমি প্রথমে একটা এক্সাম্পল বলি। দেখো NaClকে যদি ডিজলভ করি তাহলে সে তৈরি করলো Na প্লাস প্লাস Cl মাইনাস। তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে ক্যাটায়নের সংখ্যা কত, একটা ক্যাটায়ন তৈরি হয়েছে। অ্যানায়নের সংখ্যা কত, এটাও একটা, এটা কিন্তু একটা অ্যানায়ন তৈরি হচ্ছে। একটা ক্যাটায়নে Na প্লাসের চার্জ কত 1+, অ্যানায়নের চার্জ কত 1-, ঠিক আছে। তার মানে এখানে ক্যাটায়নের চার্জ এবং ইকুয়াল টু অ্যানায়নের চার্জ, মানে এখানে চার্জ দুজনেই সেম, দুজনেই হচ্ছে +1, এটা হচ্ছে -1। নাম্বার অফ ক্যাটায়ন নাম্বার অফ অ্যানায়ন হচ্ছে দুটোই কিন্তু সেম। তো এই সেকেন্ড ল বলছে যে তড়িৎ বিশেষ্য পদার্থ থেকে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা এবং চার্জ সমান নাও হতে পারে, কিন্তু মোট চার্জ, ক্যাটায়নের মোট চার্জ ইজিক্যাল টু অ্যানায়নের মোট চার্জ হবে, ঠিক আছে। যেমন তুমি দেখো ক্যালসিয়াম ক্লোরাইড, অলরেডি একটু আগে এক্সাম্পল বললাম, ক্যালসিয়াম ক্লোরাইড ডিজলভ করলে সে তৈরি করলো ক্যালসিয়াম 2+ প্লাস 2Cl মাইনাস। এখানে কিন্তু ক্যাটায়নের সংখ্যা এবং অ্যানায়নের সংখ্যা কিন্তু ডিফারেন্ট, তার মানে তারা কিন্তু সমান হয়নি। আগে সমান ছিল, এখন কিন্তু সমান নয়। এখানে দুটো অ্যানায়ন একটা ক্যাটায়ন তৈরি হচ্ছে। ক্যাটায়নের চার্জ দেখো 2+, অ্যানায়নের চার্জ হচ্ছে 1-, তার মানে কি হচ্ছে চার্জও কিন্তু ডিফারেন্ট। কিন্তু এটা এই লটা বলছে টোটাল চার্জ অফ দ্য ক্যাটায়ন দ্যাট ইজ +2, টোটাল চার্জ অফ অ্যানায়ন -2, এরা কিন্তু সেম, মানে ক্যাটায়নের চার্জ টোটাল চার্জ, অ্যানায়ন ইজিক্যাল টু অ্যানায়ন টোটাল চার্জ, ঠিক আছে। আবার একটা তুমি এক্সাম্পল কনসিডার করতে পারো, যেমন তুমি Al2SO4 হোল থ্রাইস, এটাকে ডিসোসিয়েট করো তো কী কী তৈরি হবে, 2Al3+ প্লাস 3SO4 2-। তাহলে তুমি এখানে দেখছো যে এখানে কী তৈরি হচ্ছে, দুটো অ্যালুমিনিয়াম 3+ তৈরি হয়েছে, 3টে সালফেট আয়ন তৈরি হয়েছে। তার মানে ক্যাটায়নের নাম্বার কত 2, অ্যানায়নের নাম্বার 3, ক্যাটায়নের চার্জ 3+, অ্যানায়নের চার্জ 2-। তার মানে তারা কিন্তু কেউ সেম নয়। তার মানে কিন্তু তুমি দেখো টোটাল চার্জ অফ ক্যাটায়ন +6, টোটাল চার্জ অফ অ্যানায়ন -6, সেটাই হচ্ছে সেম। এটা হচ্ছে সেকেন্ড, টোটাল চার্জ অফ ক্যাটায়ন টোটাল চার্জ অফ অ্যানায়ন, সেটা কিন্তু হতেই। আর থার্ড ল বলছে যে রিয়াকশন অ্যাট ইলেকট্রোড। এবার কী করছি যে আমি যদি দুটো ইলেকট্রোড পাঠিয়ে এখানে কিন্তু আমি যখন একটা ইলেকট্রোলাইট নিলাম, এখানে কিন্তু দুটো ইলেকট্রোডকে ডিজলভ করলাম, এখানে দুটো ইলেকট্রোডকে আমি রেখে দিলাম, ঠিক আছে। রেখে দেওয়ার পর কী করবো, এখানের মধ্যে আমি কারেন্ট পাঠাবো। কারেন্ট পাঠালে কী হবে, এখানে ধরো ক্যাটায়ন আছে, এখানে অ্যানায়ন আছে, ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে, ঠিক আছে। এরকম অনেক কিছু এখানে এর মধ্যে ঘুরে বেড়াচ্ছে সলিউশনের মধ্যে ক্যাটায়ন অ্যানায়ন, ঠিক আছে। যখনই আমি কারেন্ট পাঠাবো, মানে তড়িৎ বিভব বাড়াবো এই ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে, তখন তোমরা জানো যে ক্যাটায়নগুলো কোথায় যায়, ক্যাথোডের দিকে। তার মানে ক্যাথোড হচ্ছে নেগেটিভ, অ্যানায়নগুলো কোথায় যায়, অ্যানোডের দিকে। অ্যানোড হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার। তার মানে কী হবে, যখনই আমি এটা দুটো ইলেকট্রোডকে রেখে দেবো তখনই কিন্তু এখানে
ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে যাবে, মানে নেগেটিভ তড়িৎ দিকে যাবে, আর অ্যানায়নগুলো অ্যানোডের দিকে যাবে, মানে পজিটিভ তড়িৎ দিকে যাবে। ঠিক আছে, এইটা কিন্তু চলে যাবে। চলে যাওয়ার পর সেখানে কী হবে, রিয়াকশান হবে। রিয়াকশান হয়ে গিয়ে দেখা যাবে যে একটা কিছু সে ইলেকট্রন বর্জন করবে অথবা ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে একটা নতুন কম্পাউন্ড তৈরি হবে। সেই কম্পাউন্ডটা কী হতে পারে, একটা নিস্তড়িত পরমাণু হতে পারে, একটা গ্যাস হতে পারে, অথবা সে একটা মূলক হতে পারে। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল ধরো তুমি নিচ্ছ HCl, এই HClকে ইলেকট্রোলিসিস করবে। ইলেকট্রোলিসিস করলে প্রথমে তুমি জানো যে ফার্স্ট ল অনুযায়ী আমি দেখতে পেলাম সে H+ আর Cl- তৈরি করলো। ঠিক আছে, এবার আমি কি করব, যখনই আমি এটা ইলেকট্রোডগুলো দেবো, কারেন্ট পাঠাবো, তখন কী হবে, H+ ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে কি করবে, H তৈরি করবে। ঠিক আছে, মানে সেটা H পরমাণু তৈরি করবে, দুটো H পরমাণু এভাবে যুক্ত হয়ে H2 গ্যাস হয়ে বেরিয়ে গেল। Cl- কী করবে, Cl- সে কিন্তু হাফ Cl2 তৈরি করবে, প্লাস ইলেকট্রন তৈরি করবে। সে ইলেকট্রন ছেড়ে দিল, ইলেকট্রনটা কিন্তু H+ নিয়ে নিল। তার মানে এখানে ক্যাটায়ন যে সে কোথায় যাবে, ক্যাথোডে যাবে, মানে নেগেটিভ তড়িৎ দ্বারায় যাবে। নেগেটিভ তড়িৎ দ্বারায় যাওয়ার পর এখানে রিয়াকশান হবে। রিয়াকশানটা কী হবে, সে ইলেকট্রন নিয়ে নেবে ক্যাথোড থেকে, দিয়ে সে হয়ে যাবে হাইড্রোজেন পরমাণুতে। আর যে অ্যানায়ন সে কোথায় যাবে, অ্যানোডে যাবে। অ্যানোডে গিয়ে সে ইলেকট্রন ছেড়ে দেবে আর হাফ Cl2-তে কনভার্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে থার্ড পয়েন্ট, রিয়াকশন অ্যাট ইলেকট্রোড। মানে যখনই আমি ইলেকট্রোডটিকে রেখে দেবো, মানে এখানে ডিপ করবো, তখনই কিন্তু রিয়াকশন হয়ে যাবে এবং নতুন নতুন অ্যাটম অথবা গ্যাস অথবা মূলক এগুলো কিন্তু পরিণত হবে। তো এটাই হচ্ছে আমাদের এই টপিকটা, আর্হেনিয়াস থিওরি অফ ডিসোসিয়েশন। এবার যে টপিকটা আমরা জানবো সেটা হচ্ছে কন্ডাক্ট্যান্স, স্পেসিফিক কন্ডাক্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স, এদের ডেফিনেশন এবং এদের যে ইকুয়েশন সেগুলোকে আমরা জানব। তো প্রথম আমি একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিই, রেজিস্ট্যান্স বা রোধ অ্যাকচুয়ালি কী। ঠিক আছে, তো ধরো এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা মেটেরিয়াল দেখানো হয়েছে, একটা সাবস্টেন্স দেখানো হয়েছে, যার লেন্থ হচ্ছে L এবং যার ক্রস সেকশন এরিয়া হচ্ছে A। তো তোমরা জানো যে রেজিস্ট্যান্স R ইজ প্রপোর্শনাল টু L/A, তাই তুমি লিখতে পারো যে R ইজ ইকাল টু রো L/A। ঠিক আছে, তো এখানে আরটা আমি অলরেডি বললাম রেজিস্ট্যান্স, আর রো হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাকে বলা হয় স্পেসিফিক রেজিস্ট্যান্স। ঠিক আছে, রো হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাকে বলা হয় স্পেসিফিক রেজিস্ট্যান্স। এল অলরেডি আমি বললাম যে এল হচ্ছে লেন্থ আর এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া। এবার যদি আমি নিই 1/R নিই, তাহলে 1/Rকে আমি একটা নতুন টার্ম বলবো, তার নাম দিলাম কি, কন্ডাক্ট্যান্স বা পরিবাহিতা। ঠিক আছে, তার মানে পরিবাহিতা কি, ডেফিনেশন কি, রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স কে বলা হচ্ছে পরিবাহিতা বা কন্ডাক্ট্যান্স। ঠিক আছে, আর আরেকটা টার্ম আমি জানবো 1/ρ। 1/ρ কে বলা হয় স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, অর একটা ছোট এটা শর্ট ফর্ম হচ্ছে কাপ্পা। ঠিক আছে, এ হচ্ছে কাপ্পা। এবার তুমি যদি 1/R দেখো, তার মানে তুমি দেখতে পাচ্ছ কন্ডাক্ট্যান্সের ইউনিট কি লিখবো আমরা, এটা ইউনিট হচ্ছে ওহম ইনভার্স। ঠিক আছে, এবার আমাকে জানতে হবে এই কাপ্পা এবং সি এদের মধ্যে রিলেশনশিপ কি, সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে একটু নিচে আমি আসি, এখানে দেখতে পারবো যে কীভাবে কাপ্পা এবং সির মধ্যে রিলেশনশিপটা পাওয়া যাবে। দেখো এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশন থেকে আমি লিখতে পারি 1/R ইজ ইকাল টু 1/ρ ইন্টু A/L, সবগুলোকে উল্টিয়ে নিলাম। 1/R ইজ ইকাল টু 1/ρ ইন্টু A/L। অলরেডি আমি বললাম যে 1/R-কে কী বলা হয়, কন্ডাক্ট্যান্স, মানে তাদের হচ্ছে সি। 1/ρ-কে কী বলা হয়, কাপ্পা, তারপরে 1/ρ-কে আমি কাপ্পা বললাম, আর 1/R-কে আমি সি বললাম। ঠিক আছে, তাহলে লিখতে পারি কাপ্পা ইজ ইকাল টু সি ইন্টু L/A। ঠিক আছে, লিখতে পারি। তার মানে এখানে দেখতেই পাচ্ছ যে কাপ্পা, কখন কাপ্পা ইজ ইকাল টু সি হবে, যদি আমি দেখতে পাই যে যদি L ইজ ইকাল টু 1 হয় এবং যদি ক্যাপিটাল A মানে ক্রস সেকশন এরিয়া সেটা যদি 1 হয়, তখন আমি বলতে পারবো যে কাপ্পা ইজ ইকাল টু সি হবে। তার মানে ডেফিনেশন কী হবে, ধরো এখানে একটা ইলেকট্রোলাইট নেওয়া হয়েছে, এই ইলেকট্রোলাইট সলিউশনের মধ্যে দুটো ইলেকট্রোডকে নিমজ্জিত করা হয়েছে, একটা ইলেকট্রোড।
ঠিক আছে। এই দুটো ইলেকট্রোডের দেখো আমি কী বললাম, যখন L ইজিক্যাল টু 1 হবে, অর্থাৎ এই দুটো ইলেকট্রোড যে আছে তাদের মধ্যে ডিস্টেন্স কত, L ইজিক্যাল টু 1 সেন্টিমিটার, ক্যাপিটাল A ইজিক্যাল টু 1, মানে এই যে ক্রস সেকশন এরিয়া সেটা হচ্ছে 1 সেমি স্কোয়ার, তখন তুমি বলতে পারবে কাপ্পা ইজিক্যাল টু সি। সো ডেফিনেশন কী হবে, যে ইট ইজ দ্য কন্ডাক্ট্যান্স অফ অ্যান ইলেকট্রোলাইট when two electrodes having 1 semi square area and 1 centimeter apart. ওকে, তো এটাই হচ্ছে কিন্তু স্পেসিফিক যে কন্ডাক্ট্যান্স কাপ্পার ডেফিনেশন। তার মানে আবার বলে দিচ্ছি, একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট, একক দৈর্ঘ্য দেখতে পাচ্ছ, একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী দ্রবণের পরিবাহিতাকে বলা হয় ওই দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। ঠিক আছে, সেটা হচ্ছে কাপ্পা। এবার দেখো কাপ্পার ইউনিট কী হবে, কাপ্পার ইউনিট দেখতে পাচ্ছ সি ইউনিট অলরেডি ডিসকাস করলাম, সি হচ্ছে ওহম ইনভার্স, আর এখানে এল দেখতে পাচ্ছ, এল হচ্ছে সেন্টিমিটার, আর এ হচ্ছে এরিয়া সেমি স্কোয়ার, তাহলে সেন্টিমিটার বাই সেমি স্কোয়ার হচ্ছে কি সেন্টিমিটার ইনভার্স, তাহলে ইউনিট হচ্ছে কি ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, এইটা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। এবার চলে এসো, এবার কি জানবে তুমি ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স সম্বন্ধে। ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সটা কি, আমি সিম্পল আগে ফর্মুলাটা বলি, ল্যামডা, ল্যামডা ইজ ইকাল টু 1000 কাপ্পা বাই সি। ঠিক আছে, যেখানে সি হচ্ছে, মনে রাখবে সি কিন্তু একটা কনসেন্ট্রেশন ইউনিট, যেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য ইলেকট্রোলাইট, মনে রাখবে ইন গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, এটা কিন্তু গ্রাম মোল নয়, এটা গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। এবং তখনই যদি লিখি তখনই দেখতে পাবো যে সে ফর্মুলাটা লিখবো ল্যামডা ইজ ইকুয়াল টু 1000 কাপ্পা বাই সি, এটা হচ্ছে ল্যামডা আর কাপ্পার মধ্যে রিলেশনশিপ। তাহলে তুমি যা দেখতেই পাচ্ছ যে একটু আগে কাপ্পার ইউনিট কী পেয়েছো, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, এটা হচ্ছে কাপ্পার ইউনিট। ঠিক আছে, আর ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন বললাম কি গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, তারপর তুমি লিখবে কি গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই সেমি কিউব। ঠিক আছে, এটা তুমি লিখতে পারো এর বাই সেমি কিউব, তারপরে সেমি কিউবের ওপর চলে যাবে, তার মানে আলটিমেটলি তুমি যে ইউনিটটা পাবে সেটা হচ্ছে ওহম ইনভার্স সেমি স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, এটা হচ্ছে ল্যামডার বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সের ইউনিট। এবার আমরা জানতে হবে ডেফিনেশন কি, ডেফিনেশনটা হচ্ছে দেখো এখানে কিন্তু সবই ঠিক আছে, শুধুমাত্র আমাকে একটা 1 গ্রাম ইকুইভ্যালেন্ট একটা সলিউশন নিতে হবে। ঠিক আছে, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার সলিউশন নিতে হবে আমাদের যে সলিউট মানে যে ইলেকট্রোলাইট তার। তাহলে ডেফিনেশনটা হচ্ছে কোনো দ্রবণের যে আয়তনের মধ্যে 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত থাকে, সেই পরিমাণ আয়তনকে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি উপযুক্ত তড়িৎদ্বারের মধ্যে রাখলে সেটির যে পরিবাহিতা হয় ল্যামডা, তাকেই বলা হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। ঠিক আছে, তার মানে আমি 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ রাখবো, আমি আগে যেটা করেছিলাম 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ রাখবো, এবং কীরকম রাখবো, যে একটা সেই জায়গায় রাখবো যেখানে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ইলেকট্রোড থাকবে, এবং এর ভিতরে যে কন্ডাক্ট্যান্সটা তৈরি হবে সেটাই হচ্ছে কিন্তু ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। এবং আগের থেকে শুধু একটাই ডিফারেন্সটা কি, সেটা হচ্ছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট কিন্তু এখানে আমাকে নিতে হবে ইলেকট্রোলাইটটা। ঠিক আছে, তো এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। এবার চলে আসি আর একটা জিনিস, সেটা হচ্ছে মোলার কন্ডাক্ট্যান্স। একই রকম ব্যাপার, একই ডেফিনেশন, শুধু এখানে লিখবো ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা এম মোলার কন্ডাক্ট্যান্স 1000 কাপ্পা, এটা সি না লিখে লিখলাম সি প্রাইম। ঠিক আছে, তার মানে এখানে আমি যে কন্ডাক্ট্যান্সটা ইউজ করব সেটা কিন্তু গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার আগে ছিল, কিন্তু ছিল গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, এখন কনসেন্ট্রেশনটা হবে গ্রাম মোল পার লিটার। সব একই, ডেফিনেশন সবই একই, শুধু আমি 1 গ্রাম মোল পার লিটার সলিউশন নেব, এটা হচ্ছে কনসেন্ট্রেশন ইউনিট, তখন সেটা হবে ল্যামডা এম। তার মানে আমি 3টে জিনিস জানলাম, মোলার কন্ডাক্ট্যান্স, ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স, আর একটা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। এবার আর একটা ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টার থেকে জানবো, সেটা হচ্ছে যেটা পরীক্ষার সময় ম্যাক্সিমাম টাইমে পড়ে, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন,
যে কাপ্পার সঙ্গে কনসেন্ট্রেশনের কী রিলেশনশিপ, অর্থাৎ আমি যদি ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন বাড়াই তাহলে কাপ্পা বাড়বে না কমবে। একটা কোশ্চেন থাকে যে ল্যামডার সাথে কনসেন্ট্রেশনের কী রিলেশনশিপ, অর্থাৎ কনসেন্ট্রেশন বাড়ায় ল্যামডা বাড়বে না কমবে। তো প্রথমে আমি বলি কাপ্পার সাথে কনসেন্ট্রেশনের কী রিলেশনশিপ। কাপ্পা দেখো, কাপ্পা আমি কী রিপ্রেজেন্ট বলেছিলাম যে ধরো এটা একটা ইলেকট্রোড, তারা হচ্ছে 1 সেন্টিমিটার দূরত্বে আছে, ঠিক আছে, এবং এখানে যে এরিয়া সেটা হচ্ছে 1 সেমি স্কোয়ার, ইলেকট্রোড যে এরিয়া সেটা হচ্ছে 1 সেমি স্কোয়ার। এবং এর মধ্যেখানে এই যে জায়গাটা রয়েছে অ্যাকচুয়ালি সেই জায়গাটার মধ্যে যে ইলেকট্রোলাইটের যে কন্ডাক্ট্যান্স সেটা কিন্তু হচ্ছে আমাদের স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, ঠিক আছে। এবার দেখো এই স্পেসিফিক কন্ডাক্ট্যান্স আমি একটু আগেই বলেছি যে কন্ডাক্ট্যান্স মানে হচ্ছে সেখানে কিন্তু আমি কোনো একটা ধরো NaCl যদি নিই তাহলে সেই NaClটা Na প্লাস আর Cl মাইনাসে ভেঙে যাবে, মানে সে আয়নও ভেঙে যাবে। তাহলে বুঝতে পারছো আয়নগুলো কিন্তু তড়িৎ পরিবহন করে। এবার কাপ্পা কিন্তু ডিপেন্ড করছে যে প্রত্যেক সেমিকিউ মানে এরিয়াতে ভলিউমের মধ্যে, প্রত্যেক সেমিকিউ ভলিউমের মধ্যে কত নাম্বার অফ আয়ন আছে, এটা হচ্ছে কাপ্পা ডিপেন্ড করে। ভালো করে মনে রাখবে যে কাপ্পা পার ভলিউমে কত নাম্বার অফ আয়ন আছে তার উপর ডিপেন্ড করে। এবার আমি যদি পার ভলিউমে আয়নের নাম্বারকে ইনক্রিজ করি তাহলে কি হবে, কাপ্পা বাড়বে। সেই জন্য কী হয় দেখা যায় কাপ্পা ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন, অর্থাৎ তুমি যদি কনসেন্ট্রেশন সিকে ইনক্রিজ করো, অর্থাৎ তুমি যদি কোনো ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন বাড়াও, মনে রাখবে কাপ্পা সেটাও কিন্তু বাড়বে, ঠিক আছে, সেটাও ইনক্রিজ করবে। কেন? কারণ কাপ্পা ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ আয়নস পার সিসি, পার ভলিউমে কত নাম্বার অফ আয়ন আছে তার উপর ডিপেন্ড করে। যত বেশি আয়ন বাড়াবো তত কিন্তু কাপ্পা বাড়বে। সেই জন্য দেখা যায় কনসেন্ট্রেশনের সঙ্গে সঙ্গে কাপ্পা কিন্তু বাড়ে। এটা হলো কাপ্পার সাথে কনসেন্ট্রেশনের রিলেশনশিপ। এবার চলে আসি কনসেন্ট্রেশন রিলেশনশিপ বিটুইন ল্যামডা অ্যান্ড কনসেন্ট্রেশন, মানে ল্যামডা এবং কনসেন্ট্রেশন রিলেশনশিপ কী সেটা আমাকে জানতে হবে। তো একটু আগে আমি বলেছি যে ল্যামডা ফর্মুলাটা কি, ল্যামডা ইজ ইকুয়াল টু 1000 কাপ্পা বাই সি, ঠিক আছে। তার মানে তুমি এই ইকুয়েশন থেকে সিম্পলি বলতে পারছো যদি সিকে ডিক্রিজ করা হয় ল্যামডা ইনক্রিজ করবে, এবার বা সিকে যদি ইনক্রিজ করা হয় ল্যামডা ডিক্রিজ করবে, ঠিক আছে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশনশিপ। আগের মতো কিন্তু নয়, আগে হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল ছিল, এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশনশিপ। তা এবার কোশ্চেন হচ্ছে কেন হবে। মনে রাখবে ল্যামডা কিন্তু ডিপেন্ড করছে হাউ ফাস্ট আয়ন মুভস ফ্রম ওয়ান সাইড টু আদার সাইড, মানে এই যে দুটো ইলেকট্রোড আছে কতটা ফাস্ট একটা আয়ন এই পাশ থেকে এই পাশে মুভ করতে পারছে। যত বেশি মুভ করবে তত কিন্তু ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স ইনক্রিজ করবে। মানে ল্যামডা কিন্তু ডিপেন্ড করে মোবিলিটির ওপর, ল্যামডা ইজ প্রপোর্শনাল টু ইউ, মানে ইউ যদি ইনক্রিজ করে তাহলে কিন্তু ল্যামডা ইনক্রিজ করবে, ঠিক আছে। না নতুন টার্ম ইউকে বলা হয় মোবিলিটি, ঠিক আছে, তাহলে ল্যামডা প্রপোর্শনাল টু ইউ। তার মানে মোবিলিটি কীভাবে বাড়বে দেখো, এটা খুব ভালোভাবে ভাবো। যদি ধরো কোনো একটা জায়গায় কনসেন্ট্রেশনকে আমি এখানে বাড়িয়ে দিই, এই জায়গাটা কনসেন্ট্রেশন বাড়িয়ে দিই, তাহলে কী হবে এই ক্যাটায়নটা কলিশন হবে, বাকি যে আয়নগুলো আছে তার সঙ্গে কলিশন হবে, মানে এই পাশ থেকে এই পাশে ধর যেতে পারবে না, যেতে বাধাপ্রাপ্ত হবে। কারণ যদি বাধাপ্রাপ্ত হয় তার যে মোবিলিটি হচ্ছে ভেলোসিটি পার ইউনিট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, মানে এখানে কি হয় এই যে ভেলোসিটি মানে অ্যাকচুয়ালি ক্যাটায়নের ভেলোসিটি কমে যাবে, তার মানে সে ফাস্ট মুভ করতে পারবে না, মুভ করতে না পারলে কী হবে ল্যামডা ডিক্রিজ করবে, ঠিক আছে। এবার ধরো আমি কি করলাম এখানে ডাইলুশন বাড়ালাম, মানে এটাকে গাঢ়ত্বটাকে কমিয়ে দিলাম, কনসেন্ট্রেশনটাকে কমিয়ে দিলাম। কনসেন্ট্রেশন করলে কী হবে এতগুলো আয়ন থাকবে না, তখন একটা দুটো আয়ন থাকবে, তখন কী হবে এই ক্যাটায়নটা খুব ইজিলি এই পাশ থেকে এই পাশে মুভ করতে পারবে, তার মানে খুব ফাস্ট মুভ করতে পারলে কী হবে ইউ বেড়ে যাবে, বাড়লে কী হবে ল্যামডা বেড়ে যাবে। সেই জন্য ল্যামডা সবসময় ডিপেন্ড করে একটা আয়ন কতটা ফাস্ট এক সাইড থেকে এক সাইডে মুভ করতে পারে, যত ফাস্ট মুভ করবে তত ল্যামডা বাড়বে, ঠিক আছে। এই জন্য কী হয় ল্যামডার সঙ্গে কনসেন্ট্রেশন রিলেশনশিপটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে। তাই এটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, জানতে পারলাম, ঠিক আছে। Thank you. Finally, my request to my students, please subscribe my channel. Thank you.